নেপালে প্রাণহানি ৫০০ ছুঁই ছুঁই। তিব্বত সীমান্তে ভেঙে পড়েছে হ্রদ, ফের বন্যার শঙ্কা, সতর্কতা জারি। রোহিঙ্গা জেনোসাইড মামলা, আইসিজে থেকে রায় আসতে পারে অক্টোবরে, বাংলাদেশকে জানালো গাম্বিয়া। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 24 এর বিকাল 4টার খবরে। শুনছিলেন একেএস সংবাদ শিরোনাম। পুরো আয়োজন জুড়ে আমি শরীফুল হক আপনাদের সাথে আছি। নেপাল তিব্বত সীমান্তে ভেঙে পড়েছে একটি হ্রদ। দুটি নদীর মিলনস্থলের কাছে তৈরি হ্রদ ভেঙে ভোতেকোশি নদীতে ফের আকস্মিক পানির ঢল নামার শঙ্কা তৈরি হয়েছে। জারি করা হয়েছে বন্যা সতর্কতা। আকস্মিক বন্যা ও ভূমিধসে এখন পর্যন্ত 489 জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। বিদেশি নাগরিক ও তীর্থযাত্রী সহ নেপাল ও তিব্বতে প্রায় ১,৫০০ মানুষ এখনও নিখোঁজ রয়েছেন। কাঠমান্ডুর একটি মর্গের সামনে আকস্মিক বন্যা ভূমিধসে নাম পরিচয়হীন নিহতদের ছবি টানিয়ে দেয়া হচ্ছে, যেন ছবি দেখে শনাক্ত করতে পারেন স্বজনেরা। আর এখান থেকে কয়েকশো কিলোমিটার উপরে বন্যা ভূমিধস কবলিত রাসুয়াগাধী, নোয়াকোট ও আশপাশে চলছে উদ্ধার। বৃষ্টি ও অনিশ্চিত আবহাওয়ার মধ্যে আবাসিক এলাকার পাশাপাশি ঘন জঙ্গলেও সেনা ও উদ্ধারকর্মীরা খুঁজছেন জীবিত আর আহতদের। নোয়াকোটে এই ক্যাম্পে পর্যটকদের এক জায়গায় করেছে নেপালি সেনারা। এখান থেকে তাদের নিরাপদে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। এই পর্যটকদের অনেকেই সারা জীবনে ভুলতে পারবেন না চোখের সামনে যা দেখেছেন, সেই মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর বান। দৈত্যাকার জলোচ্ছ্বাসের মতো কাদামাটিযুক্ত পাহাড়ি ঢল আমাদের দিকে ধেয়ে আসলো। প্রায় 4 তলার সমান উঁচু ছিল এটি। পাহাড়ি রাস্তায়ও আমরা দৌড়াতে থাকলাম নিরাপদ আশ্রয়ের জন্য, জীবন বাঁচানোর জন্য। উপর থেকে বিশাল বিশাল পাথরের খণ্ড পড়ছিল। তীব্র গতিতে তা পানিতে আঘাত করতে থাকে। চারপাশের ভয়ানক অবস্থা দেখে মনে হচ্ছিল যেন ভূমিকম্প হচ্ছে। এখনও প্রায় প্রতি ঘন্টাতেই মৃতের সংখ্যা বাড়ছে। খোঁজ মিলছে না হাজারেরও বেশি পর্যটক ও তীর্থযাত্রীদের। এ অবস্থায় নতুন করে বন্যার শঙ্কা দেখা দিয়েছে। নেপাল ও তিব্বতের মধ্যকার স্থলবন্দর গিরিয়ংয়ের উজানে একটি হ্রদের পানি বিপজ্জনক হারে বেড়ে উপচে পড়ছে। সেখানে জারি করা হয়েছে উচ্চ সতর্কতা। নেপাল অবশ্য নতুন বন্যার সতর্কতায় এখন পর্যন্ত উদ্ধার অভিযান বন্ধ করেনি, তবে সতর্ক করা হয়েছে অববাহিকার বাসিন্দা ও উদ্ধারকর্মীদের। এদিকে বিদেশি উদ্ধারকর্মীদের পাঠানোর প্রস্তাব ফিরিয়ে দিয়েছে নেপাল সরকার। এর পরিবর্তে পুনর্গঠনে নগদ অর্থ সহায়তা চেয়েছে দেশটি। আসছে বিভিন্ন দেশের ত্রাণ সামগ্রী। সেনাবাহিনী জানিয়েছে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলো থেকে তারা ৯০০ জনকে উদ্ধার করেছে। উদ্ধার হওয়াদের মধ্যে রাসুয়া ও নোয়াকোট জেলার মানুষ ও শতাধিক বিদেশি নাগরিকও আছেন। স্মরণকালের এই ভয়াবহ পাহাড়ি ঢল ও ভূমিধসের প্রাথমিক কারণ হিসেবে নেপাল তিব্বত সীমান্তে একটি হিমবাহ ধসে পড়ার বিষয়টি উঠে এসেছে। প্রথম দিকে ভূমিকম্পের খবর ছড়িয়ে পড়ায় অনেকেই মনে করেছিলেন ভূমিকম্পের কম্পনে ভূমিধস হয় এবং সেখান থেকেই বন্যার সৃষ্টি হয়েছে। বিজ্ঞানীদের বিশ্লেষণ ও ইউএসজিএস এর তথ্য অনুযায়ী হিমবাহটি উত্তর পশ্চিম দিকে ধসে পড়ে এবং পরে পানির স্রোতের সাথে পশ্চিম দিকে ভাটির দিকে এগিয়ে যায়। নেমে আসে মহাবিপর্যয়। নীলা খন্দকার, চ্যানেল 24। আগামী নভেম্বরে জাতিসংঘ বিশ্ব জলবায়ু সম্মেলন COP31-এ অংশ নিতে তুরস্ক যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সৌদি আরবের জেদ্দায় 23তম ওআইসির কাউন্সিল অব ফরেন মিনিস্টার্স বৈঠকের সাইডলাইনে তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী মুসা কোলাকুলি কায়ার সঙ্গে বৈঠকে এই তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। এ সময় আঞ্চলিক বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট ইস্যুতে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রস্তুতির কথা জানান দুই দেশের প্রতিনিধিরা। পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ, কূটনীতি ও অন্যান্য গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সহযোগিতার সম্প্রসারণের বিষয়ে অভিন্ন আগ্রহের কথা তুলে ধরেন। চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় নদীতে গোসল করতে নেমে 5 শিশুর মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ। দুপুরে চর চাকলা গ্রামের ঘটনা এটি। স্থানীয়রা জানান সবাই জুমার নামাজে ছিলেন। এ সময় গ্রামের মরা নদীতে গোসল করতে নামে 5 শিশু। কিছু সময় পর তাদের খোঁজ শুরু করে পরিবার। পরে সুমাইয়া, আরিবা, সুমি,
সুরাইয়া ও শরীফুলের মরদেহ উদ্ধার করা হয়। একসাথে এত শিশুর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুরো গ্রামে। ওরা পাঁচজন মানে ওই জায়গায় আড়ালি জমি, তো ওরা যখন নিচে পড়েছে নিচের টিয়ারে, তখন মানে ওরা খাবে না। তারপর ধরে একজন করে ধরেছে, সবই তো ছোট হেল থেকে জান না, একজনের ধরলে পাঁচজন এবার এক জায়গাতে। চলমান বিদ্যুৎ সংকটে চিকিৎসা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে ঢাকার বাইরের স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে। অনেক জায়গায় দিনে 6 থেকে 8 বার লোডশেডিং চলছে, যার ফলে তীব্র গরমে নাকাল রোগী ও চিকিৎসকরা। তৃণমূলের এসব স্বাস্থ্যসেবা কেন্দ্রে জেনারেটরের ব্যবস্থা না থাকায় পরিস্থিতি আরও নাজুক হয়ে উঠেছে। রিপোর্ট করছেন মোহাজির হক, ক্যামেরা ছিলেন মমিনুল হক আফান। ঘরে 6 ঘন্টা থাকে না, 24 ঘন্টায় 6 ঘন্টা থাকে না। জীবনের নিঃশ্বাস যেখানে বেঁচে থাকার শ্বাস খোঁজে, সেখানে এখন নাভিশ্বাস। আলোহীন অবস্থায় ধুঁকছে যেন গোটা হাসপাতালটাই। চলমান বিদ্যুৎ সংকটে এমন অবস্থা ঢাকার বাইরের স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে। ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে ত্রাহি অবস্থা রোগীদের। সুই সিরিঞ্জের পাশে এখন হাত পাখা, বেডের পাশে মুঠোফোনের টর্চ। কাকা, হাসপাতালে কদিন ধরে আছেন আপনি? আজকে 4-5 দিন। 4-5 দিন ধরে কি আপনি দেখতেছেন কারেন্ট নাই হাসপাতালে এরকম? ঘড়ির কাঁটায় তখন বেলা 3টা। মানিকগঞ্জের সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিদ্যুৎ নেই ঘণ্টাখানেক। 4 দিন ধরে ভর্তি আওয়াল মোল্লা জানালেন, দিনের চেয়ে রাতের অবস্থা আরও নাজুক। রাত্রেও দিনেও কারণ থাকে না, আর যদিও আসে 10 মিনিট 20 মিনিট থাকে আবার যায়। প্রচণ্ড গরমে জ্বরটা আরও বেড়েছে 6 বছরের জান্নাতের। লোডশেডিংয়ের সময় শহরের হাসপাতালে হয়তো জেনারেটরে মুক্তি মেলে, কিন্তু এখানে সেই ব্যবস্থাও নেই। কারেন্ট এই যায় আর আসার খবর থাকে না। দিনে মনে হয় 4-5 বার যায়, রাত্রেও যায়। আর এগুলোর লাইটের সমস্যা আছে, কারেন্টে এত ভূগন্ত হলে কি রুগীদের কোনো হয়? 50 শয্যার এই সিংগার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে এই একটি মাত্র জেনারেটর, যা খুব স্বাভাবিকভাবেই হাসপাতালের চাপ সামলাতে পারছে না। এর কারণ হিসেবে হাসপাতাল কর্তৃপক্ষ তেলের জন্য বাজেট না থাকার কথা বললেও পুরো হাসপাতালটিকে তারা বলছেন অন্তত সৌর বিদ্যুতের আওতায় নিয়ে আসতে। বহির্বিভাগে লাইনে থাকা রোগীদের সাথে যারা আসেন, তারাও যেন রোগী হয়ে যান এখানে। মাসখানেক ধরে এমন অবস্থা চললেও খোঁজ নিচ্ছে না কেউই। বাচ্চারা অনেক অসুস্থ হয়ে পড়তেছে, অনেক ঘাইমা যাইতেছে, সমস্যাই তো। বাসাতেও আমরা সমস্যার মধ্যে আছি, হাসপাতালে আসছি, দেখেন এখনো কারেন্ট নাই। অনেক আছে মনে করেন অজ্ঞান হয়ে যায় কারেন্ট না থাকলে, কারণে জেনারেটর নাই, জেনারেটর দেয় না সরকারি। কেবল সিংগাইর নয়, খোঁজ নিয়ে জানা যায় রাজধানী ঢাকার আশেপাশের মানিকগঞ্জ, গাজীপুর, নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর চিত্র প্রায় একই। দিনে 6 থেকে 8 বার লোডশেডিংয়ে চিকিৎসা কার্যক্রম ব্যাহত হচ্ছে জরুরি বিভাগ, প্যাথোলজি ও অপারেশন থিয়েটারে। আমাদের হাসপাতালের অন্তঃবিভাগ, বহির্বিভাগ সব মিলে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা আসলে নাই। রাতের দিকে তো আসলে প্রচুর জরুরি বিভাগের রোগী আসে, যাদের আমাদের স্টিচ দিতে হয়। অনেক মারামারির পেশেন্ট আসে, যাদের আমাদের সেলাই করতে হয় কিংবা ওন ড্রেসিং করতে হয়। তো সেই সব ক্ষেত্রে তো পর্যাপ্ত আলোর ব্যবস্থা থাকাটা খুবই জরুরি। এই পরিস্থিতিতে তৃণমূলের স্বাস্থ্যকেন্দ্রগুলোতে জেনারেটর কিংবা বিকল্প ব্যবস্থা রাখার অনুরোধ রোগী ও চিকিৎসকদের। মুহাজির হক, চ্যানেল 24, ঢাকা। মহেশখালীর ক্ষতিগ্রস্ত এলএনজি টার্মিনাল মেরামতের পর জাতীয় গ্রিডে গ্যাসের সরবরাহ কিছুটা বেড়েছে, কিন্তু চাহিদার তুলনায় বড় ঘাটতি থাকায় এখনও ফেরেনি স্বস্তি। ছুটির দিনেও ফিলিং স্টেশনগুলোতে রয়েছে যানবাহনের দীর্ঘ সারি। কোথাও আবার চাপ না থাকায় বন্ধ গ্যাস সরবরাহ। মহেশখালীর ক্ষতিগ্রস্ত এলএনজি টার্মিনাল মেরামতের পর জাতীয় গ্রিডে শুরু হয় গ্যাস সরবরাহ, কিন্তু চাহিদার তুলনায় বড় ঘাটতি থাকায় সেই সরবরাহ পৌঁছাচ্ছে না স্বস্তিতে। চাষারাত থেকে আইছি, খেপ নামাইছি, খেপ নামাইয়া পরে 20 মিনিট ধরে সিরিয়ালে আছি, আরো 10 মিনিট লাগবে সিরিয়ালে। আগে যেরকম আমাকে গাড়িতে 200 ফেসার হতো, কিন্তু আমরা গ্যাস পাই 80 ফেসার, 90 ফেসার, 100 ফেসার। তাহলে এইন্দেও আমাকে 2 ঘন্টা গেল, এইন্দেও গ্যাস পাইতেছি না। অফিস আছে, কাজ আছে, সেই সময়গুলো আমাদের নষ্ট হয়ে যায়।
রাজধানীতে কোথাও অপেক্ষা, কোথাও চাপ না থাকায় বন্ধ ফিলিং স্টেশনে গ্যাস সরবরাহ। এই অচলাবস্থা শুধু পাম্প মালিক বা চালকদেরই ভোগাচ্ছে না, প্রভাব ফেলছে সার্বিক অর্থনীতিতেও। দ্রুত সরবরাহ সমন্বয় করা না গেলে শঙ্কা আছে অর্থনীতিতে বড় প্রভাব পড়ার। আমরা গ্যাস পাচ্ছি না, এজন্য আমাদের যেখানে নজেল 10টা চলে সেখানে আমাদের 6টা অলরেডি বন্ধ আছে, 4টা দিয়ে কোনো কায়দায় স্বাভাবিকভাবে 160 প্রেসারে দেওয়া হচ্ছে। এখন আমাদের উপরেও একটা চাপ সৃষ্টি হচ্ছে, কখন কার কি হয়ে যায়। কোম্পানি বন্ধ হয়ে গেলে আমাদের অনেকগুলো স্টাফ আছি, আমরা চাকরি বঞ্চিত হব, এই আশঙ্কা আমরা এখন ঝুলতেছি। এখন যে প্রবলেমটা ফেস করতেছে নেক্সটে আর করবে না, এরকম যদি একটা যারা নীতি নির্ধারক আছেন তারা যদি নেয়, আমি মনে করি যে এটা সমস্যা সমাধান করা সম্ভব। গেল 2 দিনের ব্যবধানে এলএনজি সরবরাহ কিছুটা কমেছে। শুক্রবার বিদেশ থেকে কেনা এলএনজি টার্মিনাল থেকে এসেছে 70 কোটি ঘনফুট, আর দেশীয় উৎপাদন থেকে এসেছে 161 কোটি ঘনফুট গ্যাস। সাজ্জাদুল হক, চ্যানেল 24, ঢাকা। রোহিঙ্গাদের বিরুদ্ধে জেনোসাইড করেছে মিয়ানমার, এমন অভিযোগ এনে দেশটির বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে গাম্বিয়ার দায়ের করা মামলার রায় আসতে পারে এ বছরের অক্টোবরে। বাংলাদেশকে এই তথ্য জানিয়েছে গাম্বিয়া। জেদ্দায় অনুষ্ঠিত 23তম ওআইসির পররাষ্ট্রমন্ত্রী পরিষদের বিশেষ বৈঠকের সাইডলাইনে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরকে এই তথ্য জানান গাম্বিয়ার অ্যাটর্নি জেনারেল ও বিচারমন্ত্রী দাউদা এ জাল্লোর। এ সময় হুমায়ুন কবির বলেন, রোহিঙ্গাদের বিরুদ্ধে সংগঠিত নৃশংসতার দায় নির্ধারণে এ রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এছাড়াও রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান খুঁজে বের করার ক্ষেত্রে তা তাৎপর্যপূর্ণ হবে। আইসিজেতে মামলা পরিচালনায় গাম্বিয়ার নেতৃত্বের প্রশংসাও করেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী।